শেখ মুজিব ও জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়নি, ব্রিফিংয়ে উপদেষ্টা। প্রজ্ঞাপন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। গুমের মতো লোমহর্ষক ঘটনা মানুষের কাছে তুলে ধরা উচিত, মন্তব্য প্রধান উপদেষ্টার। জড়িতদের বিচার দেশের মাটিতেই করার ঘোষণা। প্রস্তাবিত বাজেটে সাধারণের উপর আর্থিক চাপ বাড়বে বলছে বিএনপি। 19 জুন পর্যন্ত অংশীজনের মতামত নেওয়া হবে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং ঈদযাত্রায় বাস ট্রেনে বাড়ছে ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ। কোরবানির পশুর হাটে বাড়ছে বেচাকেনা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রকাশিত সংবাদটিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেছেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারী সহযোগী বিবেচিত হবেন মুক্তিযোদ্ধা হিসেবে। মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুশতাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদন জমার পর প্রফেসর ইউনুস বলেন, এমন লোমহর্ষক ঘটনা মানুষের কাছে তুলে ধরা উচিত। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচার দেশের মাটিতেই হবে। সুরাইয়া মুন্নির রিপোর্ট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন গুম কমিশন। কমিশনের কাছে এখন পর্যন্ত প্রায় 2000 অভিযোগ গেছে। এর মধ্যে 1350টি যাচাই বাছাই শেষ। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও নিখোঁজ 3 শতাধিক ব্যক্তি। প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এমন নির্মমতা ও নিষ্ঠুরতার চিত্র মানুষের জানা উচিত। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিখোঁজ 3 শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রফেসর ইউনুস। গুম সংক্রান্ত বিষয়ে আশু করণীয় কি সেটা তাদের কাছ থেকে জানতে চেয়েছেন। 1350টি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে। প্রফেসর ইউনুস এগুলো শুনে বলেছেন যে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। র্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত বলে জানান শফিকুল আলম। যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। সাসপেক্ট করা হচ্ছে যে 3500-এর মতো গুম হয়েছে। তো এই পুরো কেসগুলো ওরা কোথায় গেল, তাদের সন্ধানটা, এই কাজগুলো খুব স্লো, কাজগুলো খুব ডিটেইলে করতে হয়। ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরের বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেওয়া হবে। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভুল সংবাদ দেওয়ার জন্য পাঠকের কাছে দুঃখ প্রকাশের আহ্বানও জানান আজাদ মজুমদার। আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করছেন এই ভুল সংবাদ দিয়ে, তাদের কাছেও দুঃখ প্রকাশ করবেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়াই সরকার একটি সমন্বয়হীন বাজেট ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এতে উৎপাদন ও কর্মসংস্থান কমার পাশাপাশি সাধারণের উপর আর্থিক চাপ বাড়বে বলেও মনে করে দলটি। সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
কিন্তু সৃজনশীল অন্তর্বর্তীকালীন সরকার বাজেট ঘোষণার একদিন পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাজনৈতিক দল ও জনগণের মতামত নিলে বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারা হতো না। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক উল্লেখ করে আমির খসরু বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্কুলগুলোতে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা যেতে পারত। কৃষিতে দেওয়া হয়েছে বাজেটের মাত্র 5.9%, স্বাস্থ্যে 5.3% এবং শিক্ষায় 14%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্কুলগুলোকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা যেত। 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা আগে সরকারের মতো অবান্তর ও কাগজে বলেও মন্তব্য করেন তিনি। যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। খাদ্য নিরাপত্তা হুমকির মুখে, অপর্যাপ্ত ত্রুটিপূর্ণ দুর্নীতিগ্রস্ত সামাজিক সুরক্ষা খাতে পেনশন ও কৃষি ভর্তুকি অন্তর্ভুক্ত করে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখানো হলেও সামাজিক সুরক্ষার জন্য সরকারি বরাদ্দ অপর্যাপ্ত থেকে গেছে। সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল অভিযোগ করে কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের পুরস্কৃত করেছে বলেও মত দেন আমির খসরু। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে। বৈষম্য এটা সৃষ্টি করে নীতি নৈতিকতার বিরুদ্ধে বলে আমরা মনে করি। বিএনপি ক্ষমতা গেলে 6 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান বিএনপির সিনিয়র নেতা। প্রান্তিক 4 কোটি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে 50 লক্ষ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর আছে মন্তব্য করে আগামী 22 জুন এটি উপদেষ্টা পরিষদে পাশ হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এর আগে 19 জুন পর্যন্ত বাজেটের উপর অংশীজনের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। টানা 10 দিনের ছুটিতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেন উপদেষ্টা। এরকম হলিডে পৃথিবীর অন্যান্য যে আরো বেশি হলিডে থাকে, ক্রিসমাসের সময় আমাদের 20-25 দিন হলিডে থাকে, নেপালে আপনার দুর্গাপুজোর সময় 1 মাস হলিডে থাকে, দেশ চলে না। অতএব চলবে কোনো রকম বিরূপ বিষয়কতা। আর ইতিমধ্যে আমরা বাজেট তো দিয়ে দিয়েছি, বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কি হবে সেগুলো এটাতে কাজ চলবে। ভোগান্তি ছাড়াই রেলপথে ঢাকা ছাড়ছেন কর্মজীবীদের একটা বড় অংশ। ঈদযাত্রার তৃতীয় দিনেও সময়মতো ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে বেশিরভাগ ট্রেন। সড়কপথে যানজটের আশঙ্কায় রেল যাত্রাকেই নিরাপদ মনে করেন যাত্রীরা। অন্যদিকে সড়কপথে যাত্রী চাপ সন্ধ্যার পর বাড়বে বলে জানিয়েছে বাস কর্তৃপক্ষ। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার শুরু ঈদের ছুটি, তবে ভোগান্তি এড়াতে কয়েকদিন আগে থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন অনেকেই। ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনেও ঢাকার রেল স্টেশনে দেখা গেল মানুষের ঢল। এবার মোটামুটি মনে হচ্ছে ভিড় হবে, কারণ আমার ওঠার সময় অনেক হ্যাসেল আমাকে পোহাইতে হয়েছে। আজকে তো হচ্ছে কেবল 4 তারিখ, বাট কালকে পরশুদিন হয়তো হইতে পারে। ঈদের মৌসুমে সড়কে থাকে যানজটের ভোগান্তি, তাই ঝক্কি এড়াতে রেলপথই প্রথম পছন্দ বেশিরভাগ মানুষের। যে 4 তারিখ সকালে একটু ভিড় কম হবে, রাত থেকে হয়তো বা ভিড় হবে, কিন্তু আজকে দেখলাম যে অন্যান্য দিনের চেয়ে 4 তারিখে সকালবেলা মানে অফিস চলাকালীন সময়ও আমাদের খুবই এত ভিড়, স্টেশন দেখেন ফাঁকা হয়ে গেছে। না, আনকমফোর্টেবল তো লাগতেছে না। উল্টো চিত্র বাস টার্মিনালে, কাউন্টারও অনেকটা যাত্রী শূন্য। কাউন্টার ম্যানেজাররা জানালেন বৃহস্পতিবার থেকে পুরোদমে মিলবে যাত্রী। এখনো যাত্রীর চাপ বাড়ে নাই, যাত্রী তো ছিলই না। যাত্রী আজকে 4 তারিখ 5 তারিখ এই 2 দিন কিছুটা যাত্রী হবে, তা দুপুরের পর থেকে কিছু যাত্রী হতে পারে। নাহলে নর্মাল বাজার আমরা যেরকম এখনও অ্যাডভান্সিং অনেক সিট পিছনে সিট খালি গেছে, রানিং কোনো যাত্রী নেই। আমরা তো আশা করতেছি আজকে যাত্রী অফিস হওয়ার পরে বেরোবে কিছু,
আর কালকে ইনশাল্লাহ মোটামুটি ভালো যাবে। এই 2 দিন ভালো হইতে পারে আশা করি, সেটা হলো 5 তারিখ আর 6 তারিখ আদাবেলায়। এক্সপ্রেসওয়ে ও বিভিন্ন বাইপাস খুলে দেয়ায় এবার সড়ক পথে যানজট কমবে বলে আশা জানান তারা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের খবর জানতে যাব গাজীপুরের চন্দ্রায়। সেখানে আছেন সহকর্মী আলহাজ হোসেন, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। আলহাজ, ঈদযাত্রার সড়কের অবস্থা কেমন দেখছেন জানতে চাই। ঈদ আসলে এই দৃশ্যটা আপনাকে যদি আমি দেখাতে চাই যে এখন কিন্তু একেবারে যানবাহন থেমে থেমে যানবাহন চলছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যানবাহন নিরসনের জন্য কিন্তু 3 স্তরের যে পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন 3 স্তরের আইন শৃঙ্খলা বাহিনীরা কাজ করে যাচ্ছে এই যানজট কোথাও থেমে থেমে যানজট লম্বা সারি বিষয় জানিয়ে রাখি যানবাহনের যে চালকরা তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে, যার কারণে যাত্রীরা কিন্তু কম খরচে বিভিন্ন পিকআপের উপরে বা ছাদের উপরে বিভিন্ন ভাবে তারা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তারা যাচ্ছে প্রিয়জনদের সাথে ঈদ ভাগাভাগি করার জন্য। আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখতে চাই যে এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মলমপাটি ও যে পুলিশ ছিনতাইয়ের যে ঘটনা যাতে না হয় এরাতে কিন্তু সিসি ক্যামেরা চন্দ্রা এলাকায় কিন্তু পুরোটাই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং যার কারণে যাতে করে যে চুরি ছিনতাই যাতে কম হয় তার জন্য কিন্তু এই ব্যবস্থা করেছে। তবে আপনাকে একটা বিষয়ে জানিয়ে রাখি যে 300 শতাধিক শিল্প কারখানা কিন্তু আজ বেশিরভাগ কারখানায় ছুটি হওয়ার কারণে কিন্তু এই যানবাহনের চাপ বেড়েছে, যাত্রীদের চাপ বেড়েছে। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে যানজটের সর্বশেষ খবর। জি আলহাজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। এবার পশু বেচা কেনার খবর জানাতে গাবতলীর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মামুন, কোরবানির পশুর বেচা কেনার সার্বিক চিত্র জানতে চাই। অলি, যেমনটি বলছিলেন অলি, যে এখানকার অর্থাৎ ইস্টার্ন হাউজিং এর বর্তমান যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। যে আসলে যখন এখানে আসা হয়েছে তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে অনেক মানুষ আসছেন, তারা কিন্তু আসলে তাদের পছন্দের পশুটি কিনে নিয়ে যাচ্ছেন এবং পছন্দের পশুটি কিনে নিয়ে কিন্তু আসলে তারা খুবই উচ্ছ্বসিত প্রকাশ করছেন এবং অনেকেই বলছেন যে আসলে গতবার তুলনায় এবারের গরুর দাম অনেকটাই কম। এবং যদি একটু ব্যাপারী যিনি আছেন তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে গতবারের তুলনায় এবারের যে দাম সেই দামের তারতম্যটা কেমন দেখছেন? অনেক কম দাম, যেই দাম আগে বলা হয়েছে দাম 1,20,000 30,000 বলা হয়েছে, ওই গরু এখন 80,000 60,000 70,000 এরকম বলা হয়। 1.5 লাখ 1,70,000 80,000 বলা হয়েছে, ওই গরু এখন 1,20,000 30,000 এরকম বলা হইতেছে। দাম অনেকটাই কম। দাম কম হওয়ার পিছনে মূল কারণটা কি রয়েছে, কোনো কিছু কি বুঝতে পেরেছেন কিনা? যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে আসলে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে দর্শনার্থীরা আসছেন, অনেকেই তার পরিবার নিয়ে আসছেন এবং পরিবার নিয়ে এসে কিন্তু বলছেন যে আসলে তারা তাদের যে পছন্দের গরু সেই পছন্দের পশুটি কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। এবং যদি আরেকটু জানানোর চেষ্টা করি যে আসলে ইস্টার্ন হাউজিংয়ে কিন্তু অন্যান্য পশুর হাট ঘুরে আমরা যে বাজার দরটি দেখেছি তা কিন্তু তার তুলনায় অনেকটাই কম রয়েছে বলেও কিন্তু অনেকেই অভিযোগ এবং জানাচ্ছেন। এবং অভিযোগ রয়েছে ইস্টার্ন হাউজিংয়ে যে আসলে এখানকার সুপেয় পানির অভাব রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে ইস্টার্ন হাউজিং থেকে। জি মুনতাসির, ধন্যবাদ। আসন্ন ঈদুল আজহায় নিরাপত্তার ঝুঁকি না থাকলেও সারা দেশে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সড়ক মহাসড়ক যানজট মুক্ত ও নিরাপদ রাখতে ডিএমপি, হাইওয়ে ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় করা হয়েছে। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন পুলিশের এআইজি এনামুল হক সাগর ও ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। এসইউ সেলিমের প্রতিবেদন।
ঈদুল আজহা ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবীরা। ধারণা করা হচ্ছে এবার ঈদে নারীর টানে বাড়ি ফিরবে প্রায় 1 কোটি মানুষ। এই সময়টাতে ফাঁকা টাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকবে সবার মধ্যে। পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর ও ডিএমপির উপপুলিশ কমিশনার তালিবুর রহমান জানালেন, ঈদে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনীর মধ্যে সমন্বয় করে পরিকল্পনা সাজানো হয়েছে। জেলা পুলিশ, তারপরে মেট্রোপলিটন দায়িত্বে যারা রয়েছেন, পাশাপাশি আমাদের হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, আমরা কিন্তু সকলে একযোগে কিন্তু কাজ করছি। সারা দেশেই যেন নিরাপত্তা ব্যবস্থা যেন ঠিক থাকে, সেজন্য কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের যে স্বাভাবিক যে ডেভেলপমেন্ট থাকে তার চেয়ে কিন্তু স্কেল আপ করে আমাদের ডেভেলপমেন্ট রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে প্রতিবারই নেই, এবারও আমাদের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের নিয়মিত পেট্রোল, চেকপোস্ট, এর বাইরে গোয়েন্দা নজরদারি থাকবে। তারপর বিভিন্ন পাড়া মহল্লা, বাণিজ্যিক এলাকা, বিপণী বিতানগুলোতে নিরাপত্তার দায়িত্বে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে আমাদের একটা সমন্বয় থাকবে। ঈদে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ রাখতে নিজেদের অবস্থান জানান তারা। নগরবাসী নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা এই যে সিকিউরিটি টিপস আমরা যেগুলো দিয়েছি সেগুলো অনুসরণ করবেন, এবং যারা বাসা বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের লক্ষ্যে যাবেন তারা নিজেদের বাসা বাড়ি সুরক্ষিত রাখার পাশাপাশি যে কোনো প্রয়োজনীয় মুহূর্তে পুলিশকে যদি কল করেন, পুলিশ সেই অনুযায়ী সাড়া দেবে। কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা নেই, তারপরও আমরা সতর্ক অবস্থায় রয়েছি যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা কেউ সৃষ্টি না করতে পারে। সকলে যেন নিরাপদে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে বাড়ি যেতে পারে এবং ফিরে আসতে পারে। কোরবানির পশুর হাটে জাল টাকা প্রতিরোধ, ক্রেতা বিক্রেতার নিরাপত্তা এবং পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে বিশেষ নজরদারির কথাও জানান পুলিশ কর্মকর্তারা। মানুষ অত্যন্ত স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং নির্বিঘ্নে উদযাপন করতে পারবে। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা আছে। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে বাজারে নতুন টাকার সংকট দেখা দিয়েছে। এবার ব্যাংক থেকে এটি সরবরাহ না করায় বিপাকে পড়েছেন গ্রাহকরা, আর এই সুযোগ কাজে লাগিয়ে খোলা বাজারে তা দ্বিগুণ দামে বিক্রি করছে নতুন নোট ব্যবসায়ীরা। বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা এই সংকট বলে জানান সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম। রেজা খানের রিপোর্ট। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না এসব নতুন নোট। ঈদের দিন চকচকে টাকা উপহার পেলে খুশি হয় শিশুসহ সব বয়সী মানুষ, তাই ঈদের আগে বেড়ে যায় এর চাহিদা। এই সুযোগ নিচ্ছে অসাধু চক্র। রাজধানীর গুলিস্তানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে নতুন টাকা। 20 টাকার নোট 40 টাকা করে বিক্রি করতেছে, আর 50 টাকা 50 টাকাটা 80 টাকা। এবারে 1000 টাকা নিলে 2000 টাকা দিতে হবে। 20 টাকা 40 টাকা ডবল। এটা কি বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে 20 টাকা 40 টাকা নেওয়ার জন্য? এই চক্রের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ না করলেও ব্যবসায়ীরা স্বীকার করেন তাদের অপতৎপরতার কথা। সে বিক্রি করা যায় এখানে, সে সিন্ডিকেট। আমরা ওখানে বসে ধুলাবালি খাই, আমরা প্যাকেটে 2-1 টাকা পাই। তার কেমন নাম বলবো কিভাবে আমি? এখানে একজন না, শত শত আছে। এই যে আমার কাছে দিয়া যায় না, এই ব্যাংকে স্যার আমগুলো দিয়ে যায়। কোনো উৎসব এলেই এর সদ্ব্যবহার করার প্রবণতার বিরুদ্ধে ক্ষোভ জানান সাধারণ মানুষ। এটা কি মগের মূল্য? 1000 টাকা আপনি 1800 টাকা নেবেন, নতুন টাকা আমাদেরকে দেয় না, ব্যাংকে আসে নাই, কিন্তু হেরা পাইতে আছে কিভাবে? এটা আমার সরকারের কাছে একটা প্রশ্ন। এদিকে নতুন টাকার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। পর্যাপ্ত সরবরাহ না থাকায় সংকট তৈরি হয়েছে বলে জানান সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক। চাহিদার তুলনায় সরবরাহটা আমাদের কিছু কম থাকাতে আমরা হয়তো মানুষের একেবারে সবার প্রত্যাশা অনুযায়ী দিতে পারি নাই। ঢাকার বাইরে ব্যাংকের শাখাগুলোতেও সীমিত আকারে নতুন নোট সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি। শাখাগুলোকেও যতদূর সরবরাহ করা সম্ভব হয়েছে আমরা দিয়েছি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিনায় অবস্থানের মধ্য দিয়ে সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হাজিদের কণ্ঠে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মিনা উপত্যকা। তীব্র গরমে সুস্থভাবে হজ সম্পন্ন করতে নানা সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে।
বিশ্বের নানা দেশের লাখো মুসলিম একত্রিত হয়েছেন পবিত্র মিনায়। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। তাদের লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মিনা উপত্যকা। সেখানে রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার তারা রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। সৌদি আরবে বর্তমান তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে ইতোমধ্যেই অনেক হাজি অসুস্থ হয়ে পড়েছেন। তাই সুস্থ থাকতে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলাচল সহ অফিসিয়াল সেফটি কিট ও ছাতা রাখার তাগিদ দিয়েছে সৌদি সরকার। এবছর 12 বছরের কম বয়সী শিশুদের হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। শেখ মুজিব ও জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়নি। ব্রিফিংয়ে উপদেষ্টা। প্রজ্ঞাপন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। ঘুমের মতো লোমহর্ষক ঘটনা মানুষের কাছে তুলে ধরা উচিত মন্তব্য প্রধান উপদেষ্টার। জড়িতদের বিচার দেশের মাটিতেই করার ঘোষণা। প্রস্তাবিত বাজেটে সাধারণের উপর আর্থিক চাপ বাড়বে বলছে বিএনপি। 19 জুন পর্যন্ত অংশীজনের মতামত নেওয়া হবে জানালেন অর্থ উপদেষ্টা। এবং ঈদ যাত্রায় বাস ট্রেনে বাড়ছে ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ, কোরবানির পশুর হাটে বাড়ছে বেচাকেনা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।